বাড়ির বাইরে কলিং বেলের শব্দ শুনে প্রথম একটু বিরক্তই হয়েছিল অবিনাশ দাস। প্রথমত, এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস কিংবা ইচ্ছে কোনোটাই তার নেই। আর দ্বিতীয় কারণটা হলো, কাল অনেক রাত পর্যন্ত কাজ করে সে ঘুমাতে গিয়েছিল। কাজের লোকটিও এত সকালে আসে না। তাকে পই পই করে বলা আছে সকাল 10টার আগে সে যেন কোনোভাবে অবিনাশবাবুকে বিরক্ত না করে। কিন্তু তাহলে এত সকালে কে? অবিনাশ উঠে প্রথমে একবার ঘড়ির দিকে তাকায়। মাত্র সকাল 8টা বাজে। দুধওয়ালা কিংবা খবরের কাগজওয়ালা দরজার কাছে সকালে এসে বিরক্ত করবে বলে অবিনাশ দুধ কিংবা খবরের কাগজের ঝামেলাই রাখেনি। তার কাজের লোকটি আসার সময় খবরের কাগজ এবং দুধ দোকান থেকে কিনে আনে। কিন্তু এত সকালে তাহলে কে এলো? কথাটা ভাবতে ভাবতেই অবিনাশ উঠে যায় দরজার দিকে। চোখে তখনও ঘুম লেগে রয়েছে। সম্পূর্ণ না হওয়া ঘুমের চোখ ডলতে ডলতে হাই তুলতে তুলতে বেরিয়ে এলো অবিনাশবাবু। প্রথমে ঘর পেরিয়ে বারান্দা। কলিং বেলটা কিন্তু আর বাজছে না, মাত্র একবারই বেজেছে। কিন্তু একবার বাজলে কি আর অবিনাশের ঘুম ভাঙত? নিশ্চয়ই তার চেয়েও বেশি বেজেছে। সে যাই হোক, এখন এসব কথা ভেবে তো আর লাভ নেই। অবিনাশ এগিয়ে যায় দরজার কাছে আর একটা বড় হাই তুলে দরজা খুলেই বিরক্তির সঙ্গে বলে, আরে কি ব্যাপার এত কিন্তু কথাটা সে কাকে বলছে? বাইরে কেউ দাঁড়িয়ে নেই। বাইরের ছোট্ট উঠোন, এমনকি বাইরের গেটটা পর্যন্ত বন্ধ করা। একটু আগে কলিং বেল বাজার রিন রিনে শব্দটা যেন চারপাশে ছড়িয়ে রয়েছে। তবুও অবিনাশ এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পায় না। তার বাড়িটা একটু ভেতরের দিকে। একটু এগিয়ে গেলে তারপরে বড় রাস্তা। অবিনাশ উঁকি মারে, বাইরের দিকে বেরিয়ে এসে উঠোনের কাছে দাঁড়ায়। ছোট্ট রাস্তার দিকে তাকিয়ে দেখে অনেকটা দূরে একটা সাইকেল নিয়ে কে যেন চলে যাচ্ছে। সকালের দিকে এই পথে অনেকেই বড় রাস্তার দিকে বাজার কিংবা অন্য কাজে যায়। এটা প্রত্যেক দিনের ব্যাপার। অবিনাশ জানে সেটা। আরেকটা হাই ওঠে তার। মনে মনে বলে, নিশ্চয়ই কোনো বাচ্চাদের কাজ। সকাল সকাল কলিং বেল টিপে পালিয়েছে। কিন্তু এই পাড়ায় তো এমন কোনো বাচ্চা আছে বলে আমি জানি না। এতদিন ধরে এখানে রয়েছি, অথচ এমনটাই প্রথমবারই হলো। অবিনাশ বুঝতে পারে না ব্যাপারটা আসলে কি হলো। কলিং বেল টিপে সকাল সকাল তার ঘুমটা ভাঙিয়ে কারোর চলে যাওয়ার মানেটাই বা কি? এসব কথা এখন আর ভেবে কোনো লাভ নেই। তাই অবিনাশ ফিরতি পথ ধরে দরজার কাছে এসে ঢুকতে ঢুকতে ভাবে, এক্ষুনি গিয়ে একটু ঘুমিয়ে নেওয়া যাক, অন্তত 10টা পর্যন্ত। আর ঠিক তখনই দরজার কাছে ভেতরে ঢোকার সময় পায়ের কাছে কি যেন একটা লাগে। অবিনাশ অবাক হয়ে নিচের দিকে তাকাতে দেখতে পায় একটা লাল কাপড় দিয়ে জড়িয়ে রাখা 4 কোণা বাক্সের মতো কিছু। এটা লাল কোনো প্লাস্টিকের র্যাপার নয়, লাল একটা কাপড়। অনেকটা লাল রঙের পাতলা কাপড় দিয়ে বাক্সর মতো জিনিসটাকে বাঁধা হয়েছে। অবিনাশ আবার তাকায়, এদিক ওদিক তাকিয়ে দেখে ভোরের আলো তখন চারপাশে ঝলমল করছে। সকালের বাতাসে একটা কিসের যেন গন্ধ থাকে। তারপর আস্তে আস্তে যত দিন সামনে এগিয়ে যায়, তত মানুষের কল্যাণে বাতাসের সঙ্গে মিশতে থাকে আরো অনেক কিছু। তখন সে পৃথিবীর বাতাস নাকি মানুষের বাতাস তা বোঝা যায় না। অবিনাশ ওর একটা গল্পের এমন একটা ব্যাপার নিয়ে বেশ জমিয়ে লিখেছিল। অবিনাশ যে সমস্ত ব্যাপারগুলো নিয়ে লেখে তার মধ্যে এমন কিছু থাকে যেগুলো পাঠকেরা যেমন পছন্দ করে
আবার সমালোচনাও করে। একবার তার কি একটা ব্যাপার নিয়ে লেখার জন্য তার বাড়ি পর্যন্ত লোকজন এসে ধাওয়া করেছিল, পুলিশকে খবর দিতে হয়েছিল। তবে তাই বলে অবিনাশের কলম থেমে থাকেনি। অবিনাশ মনে করে লেখকের কলমই হলো অস্ত্র। যে লেখকের কলম সত্যি কথা লিখতে পারে না, তাদের লেখকের বদলে কেরানি বলাই ভালো। কিন্তু আজ ব্যাপারটা অন্যরকম। হঠাৎ করে দরজার কাছে এমন একটা বাক্স দেখে অবিনাশ অবাক হয়ে যায়। গল্প উপন্যাসের মতোই তো ব্যাপার। সকাল সকাল কেউ কলিং বেল টিপে তাকে একটা বাক্স পাঠিয়েছে, কিন্তু নিজের পরিচয় গোপন করে। তাহলে কি বাক্সের মধ্যে কিছু আছে? সকাল সকাল কোনো ডেলিভারি বয় কিংবা কেউ দিয়ে গেছে কি? কিন্তু ডেলিভারি বয় সামনে থেকে না দেখে জিনিসটা দিয়ে যাবে? কথাটা ভাবতে ভাবতে অবিনাশ এগিয়ে গিয়ে বাক্সটা তুলে ধরে। ঠিকই ভেবেছে, একটা বাক্সই বটে। ঘরের ভেতর ঢুকে সামনে বসার জায়গায় টেবিলের উপর রাখে বাক্সটা। লাল কাপড় ছাড়া এখনো কিছুই বোঝা যাচ্ছে না। কি মনে হতে ত্রস্ত হাতে খুলে ফেলে সেটা। লাল কাপড় পেরিয়ে বেরিয়ে আসে ছোট্ট একটা পাতলা কাঠের বাক্স। আর সেই কাঠের বাক্সের ঢাকনাটা খুলতেই অবিনাশ চমকে উঠে ছিটকে যায় সামনের সোফা থেকে। এতটাই চমকে উঠেছিল যে পেছনে সরতে গিয়ে সোফার একপাশে ধাক্কা লেগে সে ছিটকে যায়। মেঝের ওপর কার্পেট পাতা ছিল, তাই হয়তো চোট বেশি লাগেনি, না হলে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারত। মেঝেতে আধশোয়া হয়ে পড়ে থাকা অবস্থায় সোজা তাকায় সামনের টেবিলটার দিকে। লাল কাপড় দিয়ে মোড়া কাঠের পাতলা বাক্সটার ঢাকনা এখন সরে গেছে, আর সেই ঢাকনার ভেতর থেকে যেন একটু আগে অবিনাশের দিকে তাকিয়ে দেখছিল তিনটে কাটা আঙুল। বাক্সের ভেতরে রক্ত ছড়িয়ে রয়েছে খানিকটা। আনার সময় আঙুল থেকে রক্তটা লেগেছে, তবে রক্ত শুকিয়ে গেছে। অবিনাশের মনে হলো জীবনে প্রথমবার সে এত ভয় পেল। তার মানে আপনি বলতে চাইছেন যে হঠাৎ করে আপনার ঘরের সামনে বাক্সটা আপনি খুঁজে পেলেন। হ্যাঁ, কিন্তু একটা বাক্সের মধ্যে করে আপনার মতো একজন নাম করা লেখককে কেউ তিনটে কাটা আঙুল দিয়ে যাবে কেন? এত কথা যদি আমি জানতাম ইন্সপেক্টর, তাহলে আপনার কাছে আসতামই বা কেন বলুন তো? একটা কথা ভেবে দেখুন, তিনটে আঙুলই কিন্তু বুড়ো আঙুল। আমি যদিও বেশিক্ষণ আঙুলগুলোর দিকে তাকিয়ে দেখিনি, তবুও আমার মনে হয়েছে যে তিনটে আঙুলই হলো বুড়ো আঙুল। মাপে কম বেশি হলেও গড়নটা দেখে সেটাই মনে হয়েছে। ব্যাপারটা বড়ই অদ্ভুত। এর আগেও যে আপনি ঝামেলায় পড়েননি এমন নয়। আপনার এমন অদ্ভুত কিছু লেখার জন্যই এসব ঝামেলায় পড়তে হয়। হতে পারে আপনারই তেমন কোনো যাকে সোজা কথায় বলে আপনাকে পছন্দ না করার কেউ একজন। কিন্তু সেটাই যদি হয়, তাহলে তিনটে কাঁটা আঙুল পাঠাতে যাবে কেন? আর আমাকে অপছন্দ করার জন্য তিনজনের আঙুল কাটছে? না না ইন্সপেক্টর, আমার কিন্তু মনে হচ্ছে এই ব্যাপারটা অন্যরকম। পুলিশ অফিসার কিছুক্ষণ চুপ করে থাকেন। তার সামনের টেবিলের একপাশে এতক্ষণ ধরে রাখা ছিল সেই কাঠের বাক্সটা। এই মাত্র সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার জন্য। যদি পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে কিছু বার করা যায়। তাছাড়া এই এলাকায় অবিনাশ দাসকে অনেকেই চেনে। পুলিশ অফিসার জয়ন্ত রায়ের সঙ্গে এর আগেও অবিনাশের কয়েকবার দেখা হয়েছে, কিন্তু এইবার এটা একটু অন্যরকম। অবিনাশকে এবার ভীষণ ভয় পেয়েছে বলে মনে হচ্ছিল অফিসারের। দেখুন,
আমার মনে হয় আপনি যতটা চিন্তা করছেন এই ব্যাপারটা নিয়ে না করলেও চলবে। হতেই পারে কেউ আপনার সঙ্গে মশকরা করার জন্য করেছে। আর তাছাড়া এখন তো কত রকম টেকনোলজি রয়েছে, হতেই তো পারে যেগুলো আপনি সত্যিকারের আঙুল বলে মনে করছেন সেগুলো আসলে সত্যি নয়, কোনোভাবে তৈরি করা। কেউ আপনার সঙ্গে মজা করার জন্য কিংবা আপনাকে ভয় দেখাবার জন্য হতে পারে এই জিনিসটা পাঠিয়েছে। বিশেষ করে বছরখানেক আগে আপনার যে বইটা ছিল সেই বইটা আপনি বিভিন্ন রাজনৈতিক ব্যাপারগুলোকে নিয়ে এমনভাবে দেখিয়েছিলেন তাতে আপনার ওপরে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর একটা ক্ষোভ রয়েছে সেটা তো বোঝাই যায়। আমি সেটা ভাবছি না ইন্সপেক্টর। যদি শুধুই তেমন কিছু হতো তাহলে আমাকে মারার জন্য কিংবা ভয় দেখাবার জন্য অন্য কোনো উপায় নেওয়া যেত, তাই না? হঠাৎ করে বাক্সের মধ্যে 3টে কাটা আঙুল পাঠাবারই বা কারণ কি? এইগুলো তো এক ধরনের সাইন, তাই না, যে এর পরের কিছু একটা হতে চলেছে। কিন্তু সেটা কি? একবার খোঁজ নিয়ে দেখতে পারবেন যে এই শহরে বা আশেপাশে কোথাও এই সময়ের মধ্যে এমনই জিনিস কারোর কাছে গেছে নাকি? তাহলে একটা ধারণা করা যেতে পারে আর কি। না হলে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাড়িতে আমি তো একাই থাকি, তাই না? চিন্তা করবেন না, আপনার বাড়িতে পুলিশের পাহারার ব্যবস্থা আমি করে দিচ্ছি। একটু ফর্মালিটি আছে, সেগুলো আপনাকে দেখে নিতে হবে। তবে আমি এটাই বলবো, ভয় থাকুক আর না থাকুক কয়েকটা দিন অন্তত বাড়িতে থাকার চেষ্টা করুন। খুব একটা বাইরে যাবেন না, বাইরের লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন না। আর হ্যাঁ, আমরা আঙুলগুলো পরীক্ষা করে দেখেছি, তবে এর মধ্যে যদি কিছু ঘটে তাহলে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। বেশ ইন্সপেক্টর, তাহলে আমি এখন আসছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারগুলোকে দেখুন আর পুলিশের পাহারার একটা ব্যবস্থা করে দিন। এইভাবে তো আর ভয় ভয় থাকা যাবে না, তাই না? অবিনাশ চলে যেতেই ইন্সপেক্টর জয়ন্ত রায় এবার একটু চিন্তায় পড়লেন। ব্যাপারটা তিনি হালকা করে উড়িয়ে দিলেন যাতে অবিনাশ দাস খুব বেশি ভয় না পায়। কিন্তু ব্যাপারটা তার কাছেও সন্দেহজনক বলে মনে হয়েছে। আঙুলগুলো সে নিজেও দেখেছে, অন্তত একবার দেখে সেটা নকল বলে মনে হয়নি। 3টে বুড়ো আঙুল, মানে 3 জন লোকের হাত থেকে কাটা হয়েছে। সেই 3 জন লোক এখন কেমন আছে? সত্যি জীবিত আছে নাকি তারা মৃত? ব্যাপারটা একটু অন্যরকম দিকে চলে যাচ্ছে, সেটা জয়ন্ত রায় বুঝতে পারছিলেন বলেই সঙ্গে সঙ্গে টেলিফোনে আশেপাশের এলাকার বেশ কয়েকটা থানায় খবরটা নিয়ে নিলেন এবং সেখান থেকে যদি কিছু পাওয়া যায় সেটাও খোঁজ করতে লাগলেন। কিন্তু না, সবকিছু আবার আগের মতোই, যেন কিছুই হয়নি। অবিনাশ বাবুর বাড়ির সামনে সকালে কলিং বেলের সঙ্গে আসা সেই লাল রঙের কাঠের বাক্সটার 3টে আঙুলের কথা যেন আর কেউ জানেই না। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন অবিনাশ কোনো একটা কারণে একটু সন্ধ্যের দিকে বাড়ি ফিরছিল। পুলিশে পাহারার ব্যবস্থা তার বাড়ির সামনে রয়েছে, কিন্তু সবসময় তো আর পুলিশি পাহারার মধ্যে থাকা যায় না। তাছাড়া প্রায় সপ্তাহখানেক কেটে যাওয়ার পরেও যখন কিচ্ছু হয়নি, তখন অবিনাশ গোটা ব্যাপারটাকে নিজের মনের ভুল কিংবা কোথাও একটা গলদ হয়েছে ভেবে উড়িয়ে দিয়েছিল। সন্ধেবেলা ফেরার সময় বড় রাস্তা পেরিয়ে ছোট রাস্তার মুখের কাছে যেই ঢুকেছে, অবিনাশ অমনি দেখতে পেল লোকটাকে। বেশ লম্বা, একটা কালো রঙের চাদর কিংবা ওই জাতীয় কিছু গায়ে জড়িয়ে রয়েছে লোকটা। হেঁটে আসছিল, অবিনাশ হেঁটে যাচ্ছিল। প্রথমে অবিনাশের কিছুই মনে হয়নি। এই দিকটা অন্ধকার নয়, রাস্তায় আলো আছে, তাছাড়া বাড়িঘর বেশ কিছু আছে। সেখান থেকে কথাবার্তা, মোবাইল ফোন কিংবা টিভির শব্দ ভেসে আসছে। রাস্তাটা ফাঁকা, রাস্তার ওপরে অন্তত ওরা ছাড়া আর কেউ নেই। অবিনাশ কি একটা কথা ভাবতে ভাবতে সামনে এগোচ্ছিল।
হঠাৎ করে ডান হাতের কাছে তীব্র একটা যন্ত্রণা অনুভব করেন। আর ঠিক সেই মুহূর্তে বুঝতে পারে তার পাশ থেকে চলে যাওয়া সেই লোকটার হাত থেকে কিছু একটা তার ডান হাতের বুড়ো আঙুলের ধার বরাবর চলে গেছে। মুহূর্তের জন্য চিনচিন করে ওঠে হাতের জায়গাটা, তারপরেই প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করে। পেছনের লোকটা খুব দ্রুত এগিয়ে যায় সেই মুহূর্তে। অবিনাশ পেছনে ঘুরে দেখে, আর তারপরেই একটা তীব্র চিৎকার করে ওঠে। হাতের যন্ত্রণাটা মুহূর্তের মধ্যেই বাড়তে থাকে। অবিনাশের মনে হয় হাত থেকে গল গল করে রক্ত পড়ছে। অবিনাশের চিৎকার শুনে আশেপাশের বাড়ি থেকে কয়েকজন বেরিয়ে এসেছিল। তারা যখন ছুটে এসে অবিনাশকে উদ্ধার করে, ততক্ষণে লোকটা কোথায় চলে গেছে। তীব্র যন্ত্রণায় অবিনাশ জ্ঞান হারিয়েছিল। আসলে যন্ত্রণা নয়, তার সঙ্গে মিশেছিল একটা ভয়। এই দুটো মিলিয়ে অবিনাশের চোখের সামনে বারবার ভেসে চলেছিল 3টে কাটা আঙুল সেই বাক্সের মধ্যে। আর সেই বাক্সের মধ্যে আরো একটা কাটা আঙুল ধপ করে পড়ল। এই আঙুলটা অবিনাশের খুব চেনা। আর বলবেন না দাদা, এখন কোনো কিছুর ভরসা করা যায় না। এই তো সেদিন শুনলাম স্কুল ব্যাগের মধ্যে বোমা ছিল। সেই বোমা ফেটে একসাথে কতজন লোক। আজকাল মানুষের কোনো ভরসা নেই, বুঝলেন? আপনি মানুষের ভরসার কথা বলছেন? এখানে কাকে ভরসা করব বলুন তো? নিজের লোককে বিশ্বাস করা যায় না মশাই, তা তো বাইরের লোক। এত বিপদ আপদ চারিদিকে, অথচ দেখুন পুলিশ প্রশাসনকে, এদের মধ্যে কিন্তু কোনো হেলদোলটি নেই। কথাটা বলে চায়ের দোকানদার গরম কেটলিটা নামিয়ে রাখল নিচে। আপনাদের এই এলাকায় শুনেছি কি যেন একটা হয়েছে। আসলে আমি ওই যাকে বলে একরকম খবরের কাগজের সঙ্গে যুক্ত বলতে পারেন। এই দিকটা একটা খবর পেয়ে এসেছি, তা ওই ব্যাপারে কিছু বলতে পারবেন কি? কোন ব্যাপারটা বলুন তো? আরে শুনেছি আপনাদের এদিকে কোনো একজন লেখক থাকে, তার বাড়িতে কোনো একটা ঝামেলা হয়েছিল, পুলিশের পাহারা ছিল। তারপর নাকি লোকটার ওপর একটা হামলাও হয়, হাসপাতালে ছিল কয়েকদিন। ব্যাপারটা কি বলুন তো? দোকানদার তখন অবিনাশ বাবুর সমস্ত কথা সামনের লোকটাকে খুলে বলে। অন্তত যতটা সে জানে ততটাই বলে। সবার শেষে বলে, লোকটা ভালো, আমি তো নিজে কথা বলেছি। আমার দোকানে মাঝে মাঝে আসে, তবে লেখালেখি করে একটু, অনেকের বিরুদ্ধে লেখে আর কি। কিন্তু ওই লোকটার উপর যে হামলা করেছিল তারা এমন কিছু বলে তো আমার মনে হয় না। কাকে বিশ্বাস করবেন বলুন তো দাদা? কে এখন কি করতে পারে তা কি বলা যায়? আর শুনেছি লোকটার হাতে আঘাত করেছিল, ডান হাতের আঙ্গুলটা কেটে নেওয়ার চেষ্টা করেছিল নাকি, এমন কিছু একটা। দোকানদার এবার চারিদিকে তাকায়। দোকানে তখন ভিড় খুব একটা নেই। দোকানদার গলাটা নামিয়ে আনে খাদে, তারপর বলে, হামলা হবার কয়েকদিন আগে তো লোকটার বাড়িতে কি একটা বাক্সের মধ্যে 3টে কাটা আঙুল রেখে দিয়ে গেছিল। কিছুই জানি না কি যে হচ্ছে। কাটা আঙ্গুল? কিন্তু লোকটাকে দেখেনি। তখন ওই কটা 8টা বাজে মনে হয়, তখন ব্যাপারটা হয়েছিল। পরে আমি শুনেছি, কিন্তু সকালের দিকেও তো এই রাস্তা দিয়ে কত লোকে যায়, সবার দিকে কি নজর রাখা যায় বলুন না? তবে পুলিশকে বলিনি, জানেনি তো পুলিশ একবার পেছনে পড়লে ছাড়তে চায় না। সেই দিন সকালে একটা লোককে আমি নিজে দেখেছি, অচেনা লোক। এই দিক দিয়ে অনেক সকালে লোকজন গেলে তাদের তো একটা মুখ চেনা হয়ে গেছে। তাছাড়া আমার দোকানে এসে বসে তারা, আশেপাশে চায়ের দোকান খুব একটা নেই। একটা অচেনা লোককে যেন দেখেছিলাম আমি ওই সকালের দিকে, 8টার একটু আগেই হবে। আমার দোকানে এসে চা খেলো, তারপরে মনে হয় ওই দিকে গিয়েছিল। কিছু মনে আছে লোকটার ব্যাপারে? লোকটার চেহারা, মুখ, অন্য কিছু? না দাদা, দেখতে তো অতি সাধারণ। আমার তো
ওই আমাদের মতোই আর কি, অতটা মনে নেই, আর আলাদা করে মনে রাখার মতো কিছু ছিলও না। তবে হ্যাঁ, লোকটা রোদ চশমা পরেছিল। অত সকালের দিকে চশমা পরার কোনো প্রয়োজন থাকে না, তারপরেও লোকটা চশমা পরেছিল, একটা একটা কালো চশমা। আচ্ছা, লোকটা কোন দিক থেকে এসেছিল? রোডের দিক থেকে কি? এরপরেও চায়ের দোকানদার লোকটির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে। তারপর লোকটা দোকান থেকে বেরিয়ে পড়তে দোকানদার মনে মনে বলে ওঠে, বাবা, পুলিশও বোধহয় আমায় এত জেরা করতো না, খবরের কাগজের লোকটা এত বেশি জেরা করে গেল যে গিয়ে ওকে আর কে বিশ্বাস করবে। দেখুন, প্রথমে 3টে কাটা আঙুল আমার বাড়িতে এলো, এখন আমার উপরে আবার হামলাও হলো, সেটাও প্রায় সপ্তাহ 2 কেটে গেল। এখনো আপনারা কিছুই করতে পারছেন না, হাত পাকি গুটিয়ে বসে আছেন আপনারা। ভুল করছেন, তাছাড়া আরও একজন এই ব্যাপারটা নিয়ে কাজ করছে, আর সে ব্যাপারটা আপনাকে এখন বলা সম্ভব নয়। ব্যাপারটা খুবই কনফিডেন্সিয়াল। আরেকজন কাজ করছে মানে? আর আমার মাঝে মাঝে মনে হচ্ছে কেউ যেন আমাকে ফলো করছে। সেটা কি আপনাদের দলেরই কারোর কাজ, নাকি আবার আমার উপর হামলা হতে পারে? দেখুন, আমাদের ওপর সম্পূর্ণ ইনস্ট্রাকশনস আছে, হ্যাঁ, যে আমাদের পদক্ষেপের ব্যাপারে আপনাকে না বলা। এটার জন্য আমরা সত্যিই দুঃখিত, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। এইবার অবিনাশ দাসের মাথাটা যেন চট করে গরম হয়ে যায়। টেবিলে চাপড় মেরে অবিনাশ বলে, আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন মশাই? প্রথমত আমি এমন একটা সমস্যার মধ্যে রয়েছি যেটা আপনারা সিরিয়াসলি নিতে চাইছেন না। আপনারা ভাবছেন তেমন কিছুই হবে না, কিন্তু রাতে যদি লোকটা আমার হাতে ছুরি না চালিয়ে আমার গলায় চালাতো তখন কি হতো? আপনারা বলছেন আপনাদের উপর মহলের ইনস্ট্রাকশন রয়েছে, তারা কি ইনস্ট্রাকশন দিচ্ছে আপনাকে? আমি তো আমার বাড়িতেই আছি, তাছাড়া যেখানে যেখানে যা করার সব কিছুই করছি, তারপরও কেন? আপনি বোধহয় মিস্টার চক্রবর্তীর নাম শুনেছেন। কথাটা শুনে অবিনাশ দাস থমকে গেল, চেয়ারে বসে বলল, মিস্টার চক্রবর্তী মানে সেই বিখ্যাত বইয়ের রাজা, যার নাম কলকাতা, মুম্বাই, দিল্লি সব জায়গায় ছড়িয়ে আছে, যাকে আজ পর্যন্ত নিজের চোখে ভালোভাবে খুব কম লোকই দেখেছে। আরও একটা রটনা আছে যে চক্রবর্তী সবসময় ছদ্মবেশে থাকেন। আপনি কি তারই কথা বলছেন, যে কলকাতায় পরপর 7টা খুনের রহস্য সমাধান করেছিল? হ্যাঁ, আপনি যখন ব্যাপারটা জানেন তখন আপনাকে বলি, তবে ব্যাপারটা কিন্তু বাইরে 5 কান করতে পারবেন না, হ্যাঁ, আগেই বলছি, খুব কনফিডেন্সিয়াল। আপনার কেসটা মিস্টার চক্রবর্তী নিজে দেখেছেন, তাই এই মুহূর্তে তার ইনস্ট্রাকশনের বাইরে আমরা তেমন কিছুই করতে পারবো না। বুঝতেই পারছেন, ওপর মহলের সাথে মিস্টার চক্রবর্তীর যোগাযোগ অনেক বেশি। তবে মিস্টার চক্রবর্তীর সঙ্গে কাজ করে কখনো এটা মনে হয় না যে তার আন্ডারে আমাদের কাজ করতে হচ্ছে। তিনি সমস্ত ক্ষেত্রে যেমন সহযোগিতা করেন, তেমন সমস্ত তথ্য আমাদের সঙ্গে শেয়ারও করেন, অবশ্যই কিছু গোপন তথ্য ছাড়া। সেই হিসাবে আপনাকে এই মুহূর্তে আমরা আর কিছুই বলতে পারছি না, কিছু মনে করবেন না। তবে আশা করছি মিস্টার চক্রবর্তী খুব শিগগিরই আপনাকে কিছু একটা জানাবেন। এর কথা অনেক শুনেছি, তিনি যখন আমার এই কাজটায় হাত দিয়েছেন তাহলে আমি একটু ভরসা করতে পারছি। দুঃখিত, কিছু মনে করবেন না। আসলে কোনো রাস্তা না পেয়ে মাথা কাজ করছে না আর কি। কোনো কাজই তো ভালোভাবে করতে পারছি না। সারাদিন ঘরের মধ্যে বসে মনে হচ্ছে কেউ যেন বাইরে থেকে নজর রাখছে। আমাদের আরেকটু ভরসা করুন। মিস্টার চক্রবর্তী যখন কেসটা হাতে নিয়েছেন, একটু সময় লাগলেও সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আপনি তো জানেন। সবই বুঝতে পারছি, কিন্তু মিস্টার চক্রবর্তীর সঙ্গে যদি আমার দেখা হতো একবার, তাহলে বোধহয় আর একটু ভরসা পেতাম। কিন্তু তার সঙ্গে দেখা হওয়াটা বোধহয় সম্ভব না, তাই না? পুলিশ অফিসার জয়ন্ত রায় এবার সামান্য হাসলেন, তারপর বললেন, এই কেসে আমরা তার সঙ্গে কাজ করছি, অথচ আমাদের সঙ্গে এখনো পর্যন্ত তার দেখা হয়নি। যা কথাবার্তা হয়েছে সবই টেলিফোন মারফত। তাই বুঝতেই পারছেন, আপনি যে কথাটা বলছেন সেটা কিছুতেই সম্ভব নয়। তবে আমি চেষ্টা করে দেখব।
অবিনাশ দাস সেদিনের মতো থানা থেকে বাড়ি ফিরে এলো। তবে আজ যেন বাড়ি ফেরার সময় তার মনে আগের চেয়েও একটু বেশি সাহস রয়েছে। কারণ মিস্টার চক্রবর্তী। কে এই মিস্টার চক্রবর্তী? তাকে দেখতে ঠিক কেমন? কথাটা অবিনাশ বাবুর মাথায় বারবার আসতে লাগলো। অবিনাশ সাহিত্যিক, তাই একটা ছবি যেন নিজের মনেই এঁকে ফেলেছিল সে। কিন্তু তবুও ভরসা হচ্ছিল না। ডান হাতের যন্ত্রণাটা এখনো রয়েছে, হাতে একটা ব্যান্ডেজ বাঁধা। সেটার দিকে তাকাতেই সেই রাতের কথা মনে পড়ে গেল। হাসপাতালে যাওয়ার পর দেখেছিল বেশ ভালোভাবেই একটা ছুরি চলেছে তার হাতের আঙুলের পাশের চামড়া মাংস ভেদ করে। আর একটু জোর করলে হয়তো আঙুলটা কাটা যেত, কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন লেখালেখি সম্পূর্ণ বন্ধ। অবিনাশ চাইছিল তার হাতের যন্ত্রণা সেরে ওঠার আগে যেন ওই 3টে কাটা আঙুলের রহস্য ভেদ করে ফেলতে পারে মিস্টার চক্রবর্তী। তার মানে আপনি বলতে চাইছেন 3টে কাটা আঙ্গুল আসলে 3টি মৃতদেহ মানুষের হাত থেকে কেটে নেওয়া হয়েছে, জীবিত নয়? 3টে আঙুল আমি খুব ভালো করেই পরীক্ষা করেছি। 3টে আঙুল যে শুধু মৃতদের হাত থেকে কেটে নেওয়া হয়েছে সেটাই নয়, 3টে আঙুল এমন কারুর মৃতদেহ থেকে কাটা হয়েছে যাদের মৃতদেহগুলো বেশ অনেক দিন ধরে কোথাও সংরক্ষণ করে রাখা ছিল। মানে হাসপাতালের মর্গ কিংবা অন্য যেখানে বডি প্রিজার্ভ করে রাখা হয় তেমন কোনো জায়গায় বডি রাখলে বডিতে মাংস, রক্ত, এমনকি চামড়াতেও একটা অন্য লেয়ার তৈরি হয়। সেটা নর্মাল মৃতদেহ থেকে একটু আলাদা। তখন কি হয়, শরীর থেকে কোনো পার্টস কেটে নিলে রক্ত খুব একটা বেরোয় না, কারণ রক্ত জমাট বেঁধে যায়। কিন্তু এক্ষেত্রে রক্ত বেরিয়েছে, অর্থাৎ এক্ষেত্রে বডি প্রিজার্ভ থাকলেও সেই প্রিজার্ভ বডি কোনো কারণে বাইরে বার করে বেশ কিছু সময় আলাদা করে রাখা হয়েছিল। তবে রক্ত যেটা বেরিয়েছে সেটাও কিন্তু জমাট বাঁধা খুব বেশি নয়। আর বাক্সের মধ্যে যে রক্তটা রয়েছে সেই রক্তটা... কিন্তু আঙ্গুলগুলো 3টেই যে পুরুষের সেটা তো বোঝা যাচ্ছে। সমস্যা হলো এবার আঙ্গুল থেকে মৃতদেহ খুঁজে বার করা যাবে কি করে? আপনি তো মিস্টার চক্রবর্তীর সহকারী, মিস্টার চক্রবর্তী নিজে এলেন না কেন? আসলে তিনি একটা কাজে ব্যস্ত রয়েছেন, তাই আমায় রিপোর্টগুলো নিতে এবং আপনার সাথে এই ব্যাপারে কথা বলে যদি কিছু খুঁজে পাওয়া যায় সেটা জানার জন্যই পাঠিয়েছেন। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন এলাকার এবং আশেপাশের মর্গ এবং বডি প্রিসার্ভ করে রাখার জায়গাগুলোতে একবার খোঁজ নিয়ে দেখা দরকার, তাই তো? মাঝে মাঝে বেওয়ারিশ লাশের ক্ষেত্রে বডি বেশি সময় রাখা হয়, তারপর মেডিকেল হাসপাতাল কিংবা অন্য জায়গাগুলোতে বডি ডোনেট করে দেওয়া হয়। এবার ওই সময়ের মধ্যে বডির সম্পূর্ণ দায়িত্ব থাকে সেই মর্গ কিংবা সেই জায়গার লোকেদের। মাঝে মাঝে নানা কারণে সেখান থেকে বডি বেরিয়ে যায়। এবার যদি সেই পথে কেউ বডি বার করে আঙুল কেটে নেয় তাহলে... আঙ্গুল দেখে তো আপনার একটা আইডিয়া হয়েছে। আঙ্গুল দেখে কোনো কিছু বলতে পারবেন যেটা দিয়ে মানে মিস্টার চক্রবর্তী তদন্তে সাহায্য হতে পারে? একটা ব্যাপার মনে হয়েছে, এই 3টে বুড়ো আঙুল, মানে বুড়ো আঙুলের ওপর দিকের মাঝের জায়গাটা সামান্য ফর্সা। বুড়ো আঙুলের ওই জায়গাটা দিয়ে একভাবে কোনো কাজ বেশি সময় ধরে করলে যেমনটা হতে পারে, ঠিক তেমনই নির্দিষ্ট কোনো মেশিন চালাবার ক্ষেত্রে, তারপর লেখালেখি করার ক্ষেত্রেও হতে পারে। যদিও এখনকার দিনে লেখকরা কম্পিউটার, ল্যাপটপে লেখা বেশি পছন্দ করে, তবুও অনেকেই থাকে যারা হাতে লেখে, তাদের ক্ষেত্রেও তো হতে পারে। ডাক্তার এবার মিস্টার চক্রবর্তীর সেই সহকারীর কথায় সম্মতি জানালো। আরও কিছু তথ্য বার করে মিস্টার চক্রবর্তীর সেই সহকারী বেরিয়ে পড়লেন ডাক্তারের চেম্বার থেকে। আসলে এই ডাক্তারই সেই বাক্সের 3টে কাটা আঙুলকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়েছিলেন। বাবু, কালকে আমায় একটু যেতে হবে। এই আমার এক আত্মীয়ের বাড়িতে, তার শরীর খুব খারাপ, দেখার মতো কেউ নেই। আমি আর আমার বউ ছাড়া তার সঙ্গে আর কারো যোগাযোগও নেই। আমরা না গেলে খুবই খারাপ দেখায় বাবু। তুই ওই সময় আমায় ছেড়ে চলে যাবি? এখন কি না গেলেই নয়? দেখতেই তো পারছিস আমি কেমন ভয় ভয় থাকছি।
চিন্তা করবেন না বাবু, একদিনের ব্যাপার। আমি কালকে যাব, পরশু দিনই চলে আসবো। আর তার মধ্যে পুলিশ তো আছেই। আর তাছাড়া আপনি যে বললেন কে যেন আপনাদের এই ব্যাপারটা দেখছে, সে যখন আছে আপনি চিন্তা করছেন কেন? কেমন যেন ভয় হচ্ছে রে মাধব, সত্যি কেমন যেন একটা চাপা ভয়। আমি বুঝতে পারছি কেউ আমায় কিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি মনে করতে পারছি না। চিন্তা করবেন না বাবু, আপনি তো খারাপ কোনো কাজ কখনো করেননি। খারাপ কাজ না করলে আপনার সঙ্গে খারাপ কিচ্ছু হবে না। মাথার উপর তো ভগবান আছে, সে সব কিছু দেখে। ওটাই তো চিন্তা রে, সে তো সব কিছুই দেখে, কিন্তু সে ঠিক কি কি দেখে তা তো আমরাও জানি না, তাই না? নিজের অজান্তেই যদি কখনো কোনো ভুল হয়ে থাকে, যদি তার জন্যই আমার সঙ্গে এমন কিছু হতে থাকে, তখন আমি কি করব বলতো মাধব? যে ভুল আমরা জেনে শুনে করি তার জন্য তৈরি থাকতে পারি, কিন্তু যে ভুলের কথা আমরা জানি না তার জন্য কি করে তৈরি থাকবো বলতো? লোকটা তো আমার আঙুল কাটতে চেয়েছিল, তাই না? তার মানে আগের যে 3টে আঙুল, সেটাও লোকটা ওইভাবেই কেটেছিল। বাবু, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, এসব কিচ্ছু হবে না। আমি কাল সকালেই বেরিয়ে পড়ব, কালকে দিনটা থেকে পরশু দিন সকালেই চলে আসব। তেমন হলে দেখি বউটাকে না হয় কয়েকদিনের জন্য সেখানেই রেখে আসব। এই আপনি কিন্তু একদম চিন্তা করবেন না, একটা দিনে কিচ্ছু হবে না। অবিনাশ জানে মাধব মিথ্যে বলছে না, মিথ্যে বলার মানুষ নয় মাধব। আজ থেকে তো নয়, প্রায় 10 বছরের বেশি হয়ে গেল মাধব এখানে আছে। এমনকি মাধব যখন এই শহরে এসেছিল তখন মাধবের কাছে কিছু ছিল না, তার বউ তখন ছিল সেই আত্মীয়ের কাছে। যে মানুষটা এতদিন ধরে ওদের আশ্রয় দিয়েছে, সেই মানুষটার অসুস্থতার সময় অবিনাশ কি করে বারণ করবে? মাধব যে অবিনাশকে বড্ড মানে, ভয় করে, ভালোবাসে, সেটা অবিনাশ নিজেও জানে। কিন্তু এমন সময় তো কাউকে আটকে রাখা যায় না, বলা যায় না যদি তার সেই আত্মীয়ের কিছু হয়ে যায়, তখন অবিনাশ যেমন নিজেকে ক্ষমা করতে পারবে না, তেমন মাধব আর তার বউও শেষবারের মতো সেখানে না যাওয়ার জন্য নিজেদের ক্ষমা করতে পারবে না। তাছাড়া মাধব বারবার করে বলল, সমস্যা দেখলে সে বউকে না হয় কয়েকদিনের জন্য রেখে আসবে। সেখানে অবিনাশের হ্যাঁ ছাড়া কিছুই বলার থাকে না। কিন্তু অবিনাশের বারবার মনে হতে লাগলো ওই 3টে কাটা আঙুল, সেই লোকটা, সবকিছুর পেছনে যেন একটা কারণ আছে। সেই কারণটা সে ধরতে পারছে না। গোয়েন্দা গল্প উপন্যাস সে নিজেও কম লেখেনি। গোয়েন্দাদের প্রথমেই একটা প্যাটার্ন ধরতে হয়, মোটিভ, তারপর সুযোগ, সময়। লোকটার মোটিভ কি? 3টে কাটা আঙুল তাকে পাঠিয়ে কেউ কি কিছু বোঝাতে চাইছে? তার মানে কি এর পরের আঙুলটা অবিনাশের নিজের? বড় রাস্তা পার হয়ে এপারে আসছিল জগাই। তার প্যান্টের পকেটে একটা দেশি মদের বোতল, অন্য পকেটে একটা চানাচুরের প্যাকেট। এখনই ঢুকেই বেশ জমিয়ে দেশি মদ আর চানাচুর খাবে সে। কথাটা ভেবেই মনটা খুশি খুশি হয়েছিল। নতুন একটা খদ্দের জুটেছে, বেশ কিছু টাকা বিকেলের দিকে পকেটে আসবে। সেই খুশিতেই আজ সকাল সকাল বোতল চাপিয়ে নেবে বলে ভেবেছিল। তাছাড়া এ সময় মর্গে সে আর আরেকজন ছাড়া অন্য কারোর ডিউটি থাকে না। ওরই ব্যাপারটা ঠিক সালটে নিতে পারবে। তাই বড় রাস্তা পার হয়ে যেই এদিকে এসে সে মর্গে যাওয়ার পথ ধরবে, এমন সময় পাশে দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক লোকটার কাছ থেকে কথাটা শুনে একটু চমকে উঠল। তোর নাম জগাই, তাই তো? আগে আমার নাম জগাই। কেন, কি হয়েছে, কি দরকার? একটা লাশ লাগবে। কেন সোদা? হ্যাঁ, আমাকে দেখে কি গুন্ডা বদমাইশ কিংবা পার্টির নেতা বলে মনে হচ্ছে? যে লাশ লাগবে বললেই লাশ ফেলে দেবো, কি ব্যাপার? আরে কেন নাটক করছিস? এমনি এমনি তো আর বলছি না। তার জন্য কর করে বেশ কিছু টাকা দেব, তবে লাশটা বেশিক্ষণের জন্য লাগবে না, ঘন্টাখানেক।
তারপরে আবার তোকে ফেরত দিয়ে যাব। জগাইয়ের মাথাটা নিচু হয়ে আছে, কেমন যেন একটা অদ্ভুতভাবে তাকিয়ে দেখে সামনের লোকটাকে। মধ্যবয়স্ক লোকটার মাথায় কাঁচা পাকা চুল, মুখে লম্বা দাড়ি, চোখে একটা হাই পাওয়ারের চশমা, পিঠের কাছে একটা লম্বা ব্যাগ ঝুলছে। মেয়ে ছেলের লাশ লাগবে নাকি? 1-2 ঘন্টার জন্য ওরকম লাশ দিতে কিন্তু অনেকেই আসে। কথাটা বলেই জগাই খ্যাক খ্যাক করে হাসে। তার হলদে বড় বড় দুটো দাঁত সামনের দিকে বেরিয়ে পড়ে। লোকটা কিন্তু হাসে না, তার মুখ গম্ভীর। সে একবার এদিক ওদিক তাকিয়ে 500 টাকার দুটো নোট একসাথে গুজে দেয় জগাইয়ের সামনের দিকে বেরিয়ে আসা পকেটের ভেতর। তারপর বলে, কাজের সময় বেশি কথা বলা আমার পছন্দ নয়। আজকে রাতের দিকে ঠিক 10টা নাগাদ আমি আসব, তখন একটা লাশ রেডি করে রাখিস। লাশ নিয়ে কাজ সেরে আবার লাশ ফেরত দেওয়ার সময় আরও দুটো হলুদ পাত্তি পাবি। জগাই আর মুখে কিছু বলে না, মনে মনে ভাবে মালদার পার্টি বলেই তো মনে হচ্ছে। 1 ঘন্টা লাশের জন্য 2000 টাকা। মেয়ে মানুষের লাশ হলে তো আলাদা ব্যাপার ছিল, কিন্তু তেমন তো কোনো কথা বলছে না। জগাই আর কিছু বলে না। সে কিছু বুঝে ওঠার আগে লোকটা আবার রাস্তা পার হয়ে ভিড়ের মধ্যে কোথায় যেন মিশে যায়। আজ কার মুখ দেখে উঠেছিলাম বিকালে একটা পার্টি আসবে, আবার এই পার্টি আসবে সন্ধেবেলা। শালা কে বলেছে পয়সা নেই? কে বলেছে? আরে চারপাশে পয়সা উড়ে উড়ে বেড়াচ্ছে, খালি খপাত করে ধরতে পারলেই হলো। খুশির চোটে জগাই পকেটের ভেতর হাত দিয়ে এবার মালের বোতলটাকে ভালো করে দেখে নেয় একবার, যেন হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারে নেশাটা জমতে চলেছে। কিন্তু জগাই লক্ষ্য করে না ভিড়ের মধ্যে থেকে আরও একজন তাকে লক্ষ্য করে চলেছিল। বড় রাস্তা পেরিয়ে একটু গলির ভেতরে এগিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় মর্গ। শুধু বেওয়ারিশ লাশ নয়, তার সঙ্গে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট কিংবা পুলিশ কেসে যে সমস্ত লাশ আসে সে সব জমা হয়। সেগুলোকে এখানে রাখা হয় কিছুদিনের জন্য। পোস্টমর্টেম রিপোর্ট কিংবা আরও কোনো আইনি ঝামেলা মেটানোর পর লাশ বেরিয়ে যায় এখান থেকে। জগাই এখানে কাজ করছে আজ 7 বছর হলো। তখন সবে নতুন বিয়ে করেছিল। বউ তাকে বারণ করত, চেঁচামেচি করত, বিশেষ করে রাতের বেলা ডিউটি পড়লে এখানে আসতেই দিতে চাইতো না। জগাইয়েরও সেসব ভালো লাগতো না। তারপর বউটাও চলে গেল, আর জগাই বলতে গেলে মর্গের এইখানে বেশিরভাগ সময় পড়ে থাকে। বাড়িতে যায় কালে ভদ্রে। দেশি মদের বোতল আর একটু চাকনা হলেই তার চলে যায়। ভেতরের দিকে ঢুকে এসেছিল জগাই। এখন দুপুরের সময়। দূর থেকে রাস্তার কোলাহল, লোকজন, গাড়ি ঘোড়ার শব্দ ভেসে আসছে। মনের আনন্দে জগাই নাচ করছিল। আর ঠিক তখনই পেছনের দিকে শব্দটা শুনতে পায়। ঘুরে তাকিয়ে একবার দেখে একটা লোক কালো একটা চাদরের মতো কিছু জড়িয়ে রাখা রয়েছে তার মুখের দিকটায়। জগাই পাত্তা দেয় না, নিজের মতো হেঁটে যায় সামনে। মর্গের কাছে ঢুকতে যাবে এমন সময় পেছনের দিক থেকে লোকটা দ্রুত এগিয়ে আসে সামনের দিকে। আর তারপরেই জগাই বুঝতে পারে তার পেটের কাছটায় ধারালো কিছু মুহূর্তের মধ্যে গেঁথে গেল। তারপর একটা হ্যাচকা টানে তার পেটের ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত ছিঁড়ে ফালা হয়ে গেল মুহূর্তের মধ্যে। জগাইয়ের চিৎকারটা মর্গের ভেতর থেকে শুনতে পেয়েছিল হরি। কিন্তু হরি যখন ছুটে এলো ততক্ষণে লোকটা সামনের দিকে কোথায় যেন চলে গেছে। এক মুহূর্তের জন্য হরি দেখতে পেয়েছিল লম্বা লোকটাকে, চাদর দিয়ে মুখ ঢাকা। তারপরেই কোথায় মিলিয়ে গেল। হরি চিৎকার করেছিল, কিন্তু আশেপাশে কেউ নেই। তাই হরি যতক্ষণে ছুটে গিয়ে সামনের মর্গের টেলিফোন থেকে ফোন করে এবং লোকজনকে ডেকে আনে, ততক্ষণে রাস্তার কাছে ছড়িয়ে পড়েছে জগাইয়ের পেট থেকে বেরিয়ে আসা টাটকা রক্ত।
পকেট থেকে বেরিয়ে এসে মালের বোতলটা মিশে গেছে সেই রক্তের মধ্যে। চানাচুরের প্যাকেট পড়েছিল একপাশে, তবে সেই রক্তের মধ্যে পড়েছিল আরও একটা জিনিস, দুটো 500 টাকার নোট। দেখুন, এর মাঝে মিস্টার চক্রবর্তীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে ব্যাপারটা তিনি মোটামুটি বুঝতে পেরেছেন, তবে তার আরেকটু সময় লাগবে। আপনি এই সময়টা খুব সাবধানে থাকবেন। অপরাধী যখন বুঝতে পেরে যায় যে সে প্রায় ধরা পড়ে গেছে, তখন কিন্তু সে দ্রুত গতিতে নিজের কাজ শেষ করার চেষ্টা করে। কিন্তু আমি তো কারোর ক্ষতি সেভাবে করিনি, তাহলে কেন আমার ওপর এত আক্রোশ থাকবে? কেন, কি কারণে? প্রথমে আমারও তাই মনে হয়েছিল যে আপনার বইপত্র মানে লেখালেখির ব্যাপারে কেউ হয়তো আপনার ওপর একটু বেশি রেগে রয়েছে। কিন্তু এর মাঝে আমি আপনার কয়েকটা বই পড়েছি, খুব একটা খারাপ লেগেছে বলবো না, তবে যে সমস্ত ব্যাপার নিয়ে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে সেগুলো অত্যন্ত সত্যি কথা। তবে বুঝতে পারছেন তো অবিনাশবাবু, এখনকার দিনে সত্যি কথা বলাটা ভদ্রতার মধ্যে পড়ে না। যে যত মিথ্যে কথা বলতে পারে সে মানুষকে সবাই পছন্দ করে। কেন এসব লেখেন? যা ভাবি তা তো লিখতেই হবে ইন্সপেক্টর। মিথ্যে কথা বইতে লেখা যায় না। যারা লেখে তারা আর যাই হোক লেখক বলে আমার মনে হয় না। দেখুন, লেখার জন্য আমাদেরকে অনেক কিছুই লিখতে হয়, সেখানে অনেক সময় আমরা কল্পনার আশ্রয় নিয়ে থাকি, কিন্তু কল্পনার মিথ্যের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। আচ্ছা, এমন কথা বলে আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমার মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন নাকি? হঠাৎ করে অবিনাশবাবু ইন্সপেক্টরের কথাটাকে ধরে ফেলতেই ইন্সপেক্টর জয়ন্ত রায় এবার হেসে ওঠে। দেখুন, আপনাকে মিথ্যে বলবো না, আমাদের যেটুকু বলেছেন চক্রবর্তী তাতে তিনি খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তাছাড়া শুনেছেন তো যে পাশের এলাকায় একটা মর্গের একজন ভেরি স্যাড কেস, ধারালো ছুরি দিয়ে পেটটাকে একেবারে এফোড় ওফোড় করে দিয়েছে। আর তার মনে হচ্ছে যে এই ব্যাপারটার সঙ্গে আপনার ব্যাপারটা জড়িয়ে। হ্যাঁ, শুনেছি, কিন্তু মানে মিস্টার চক্রবর্তী মনে করছেন তার সঙ্গে আমার ব্যাপারটা, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন, মিস্টার চক্রবর্তীর ওপরে আমার ভরসা আছে, কিন্তু তাই বলে নিজের ওপর ভরসা করতে পারবো না এটা তো আর হতে পারে না, তাই না? ওই মর্গের একটা সামান্য, মানে আমি শুনেছি লোকটার পকেটে মানে মদের বোতলও পাওয়া গেছে। সে কি আপনি বুঝতে পারছেন না? তাহলে শুনুন, মিস্টার চক্রবর্তীর কাছে পাওয়া সবচেয়ে লেটেস্ট খবর হিসেবে যে 3টে কাটা আঙুল পাওয়া গেছে, সেই 3টে কাটা আঙুল ঠিক আপনার মতোই 3 জন লোকের। সেই লেখকের নামগুলো এখনো পর্যন্ত মিস্টার চক্রবর্তী আমাদের জানায়নি, আর কি কারণে তা আমরা জানি না। তবে সেই 3 জন লেখকের কাটা আঙুলের পরে ওই অপরাধী আপনার আঙুল কাটতে চায়, কিংবা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তার। সে ব্যাপারে মিস্টার চক্রবর্তী আমাদের সামান্য বলেছেন। এবার কথা হলো, আমরা খোঁজ নিয়ে জেনেছি আপনার বাড়ির কাজের লোকটি কালকে সারাদিন থাকবে না। আমাদের এবং মিস্টার চক্রবর্তীর কথায় অপরাধী কাল আপনার বাড়িতে আক্রমণ করতে পারে। এতদিন পর্যন্ত সে আপনার বাড়িতে আক্রমণ করেনি, তার একটাই কারণ, পুলিশের পাহারা এবং তার সঙ্গে আপনার বাড়িতে থাকা কাজের লোকটি। আমার বাড়ির কাজের লোক? কিন্তু মাধবের সঙ্গে এসবের সম্পর্ক কি? এখনো বুঝতে পারলেন না আপনি? থাক, তবে কালকের দিনটা আপনাকে খুব সাবধানে থাকতে হবে। বাইরের কাউকে ভেতরে ঢুকতে দেবেন না, এবং যদি কোনো রকম বিপদ দেখেন তাহলে বাইরের দরজা জানলা সব বন্ধ করে ঘরে থাকবেন। আরেকটা কথা, কালকে আপনার বাড়ি থেকে পুলিশের পাহারা আমরা তুলে নিচ্ছি। অবিনাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত বিপদের মধ্যে পুলিশের পাহারা তুলে নেওয়ার কথা কে বলে? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? এমনিতেই আমার মাথায় এত বড় বিপদ রয়েছে, তার উপর আপনি পুলিশের পাহারা তুলে নেওয়ার কথা বলছেন? হ্যাঁ, দুঃখিত, আমাদের ওপর থেকে এমনটাই ইনস্ট্রাকশনস আছে। আর আপনি তো জানেন সমস্তটাই এখন মিস্টার চক্রবর্তীর হাত ধরে। তবে তিনি সম্পূর্ণ গ্যারেন্টি নিয়েছেন আপনার কোনো ক্ষতি তিনি হতে দেবেন না।
আরে যে লোকটাকে আমি একবারও দেখলামই না, সেই লোকটা আমার গ্যারেন্টি নিয়ে এলো কি করে? তিনি যে আমাদের আশেপাশে কোথাও আছেন সে ব্যাপারটাও তো আমি জানি না। এখানে আসার আগে একজন লোকের সঙ্গে আপনার দেখা হয়েছিল। হ্যাঁ, আপনি যখন ঢুকেছিলেন তিনি যখন বেরোচ্ছিলেন, গলায় গামছা, মাথায় বিন্যস্ত চুল, মুখের একপাশে একটা আঁচিল, দেখে শ্রমিক গোছের লোক বলে মনে হয়েছে। হ্যাঁ, মনে আছে? একটু মনে করার পর অবিনাশের মনে পড়ল, হ্যাঁ, থানায় ঢোকার সময় লোকটার গামছা দিয়ে গাল জোর করে চুলকাতে চুলকাতে বাইরে বেরিয়ে যাচ্ছিল। তার সঙ্গে চোখে চোখ একবার হয়েছিল, অদ্ভুতভাবে হেসেছিল। অবিনাশের অস্বস্তি হয়েছিল। হ্যাঁ, মনে পড়েছে, আমার সঙ্গে দেখা হয়েছিল। তার মানে আপনি বলতে চাইছেন ওই লেবার গোছের যে লোকটাকে আমি দেখেছিলাম সেই লোকটাই? ইন্সপেক্টর জয়ন্ত রায় শুধু হাসলেন, আর কিছু বললেন না। অবিনাশ নিজের হাতটা মাথায় দিয়ে ঢপ করে বসে পড়ল চেয়ারে। মিস্টার চক্রবর্তীর কথা সে অনেক শুনেছে। কলকাতা, দিল্লি, মুম্বাই, এমনকি বড় বড় ইন্টেলিজেন্ট টিম, পুলিশের ক্রিমিনাল ব্রাঞ্চ, এমন বড় ডিটেকটিভদের সঙ্গে সে ব্যক্তিগত স্তরেও কাজ করেছে। তার সবচেয়ে প্রধান অস্ত্র হল ছদ্মবেশ, আর সেটা আজ নিজের চোখের সামনে দেখতে পেল অবিনাশ। কিন্তু পুলিশের পাহারা তার বাড়ি থেকে তুলে নিলে বিপদ বাড়বে বই কমবে না। তাহলে কেন এতটা রিস্ক নিতে চাইছেন মিস্টার চক্রবর্তী? অবিনাশ বুঝতে পারল কালকের দিনটা এত সহজে কাটবে না তার। আমি কি করব বলুন তো? আরে আমি তো নতুন, আমায় জগৎ যেভাবে বলতো আমি সেভাবেই কাজ করতাম। তাছাড়া এখন যা বাজার, জিনিসের দাম আগুন ছোঁয়া, যা টাকা পাই তাতে তো আর চলে না। তারপর বিড়ি সিগারেটের খরচা একটু মাঝে মাঝে। কিন্তু বিশ্বাস করুন স্যার, কখনো কিন্তু কোনো ভুল কাজ করিনি, ওই লাশ চালান ছাড়া। জগাই মেয়েদের লাশও চালান করত। মেয়েদের লাশ নিয়ে কি হতো? হরি এবার ফিক করে হেসে ফেলল, তারপর সঙ্গে সঙ্গে ব্যাপারটা সামলে নিয়ে বলল, সবাই তো আর সমান না, যার যেমন থাকে আর কি। মেয়ে মানুষের লাশ নিয়ে অনেক রকম কাজ হয় স্যার। উপরের ডিপার্টমেন্ট, আমাদের ম্যানেজমেন্ট সবাই জানে। এমনকি হাসপাতাল থেকে যখন লাশ এখানে পাঠায় তারাও বলে দেয় কোন লাশ কোন কাজে লাগানো যাবে। বেওয়ারিশ লাশ 10টার মধ্যে 5টা যায় মেডিকেল কলেজগুলোতে, আর বাকি 5টা বাইরে বিক্রি হয়ে যায় স্যার। কেউ ভালো না। ওই লোককে তার মানে জগাই নিজেই লাশ দিয়েছিল, কিন্তু কতক্ষণের জন্য? একবার খুব ঝামেলা হয়েছিল স্যার। আঙুল যে নেই সে ব্যাপারটা বাড়ির লোকেদের চোখে পড়ে গেছিল। যদিও ব্যাপারটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই ব্যাপারটা ধামাচাপা দিতে খুব বেশি সময় লাগেনি। তাছাড়া বুঝতেই তো পারছেন যে মানুষ মারা গেছে, তাকে নিয়ে খুব একটা হইচই হয় না। তোমাদের এ সমস্ত ব্যাপার আমি বাইরে কিছুই বলবো না, তবে বিনিময়ে আমার একটা সাহায্য করতে হবে। যে লোকটার কাছে জগাই টাকা নিয়েছিল ওই লোকটার আঙ্গুলের জন্য তাকে জোগাড় করে দিতে হবে। আমি কি করে বলবো বলুন তো ওই লোকটা কোথায় থাকে? সে এসেছিল, জগাইয়ের সাথে কথা বলেছে, তারপরে আমি জানি না। হ্যাঁ, লোকটাকে আমি দেখেছিলাম, লম্বা চেহারা, তবে সবসময় একটা চাদর তার মুখে জড়িয়ে রাখা থাকে। কেন থাকতো জানি না, তবে থাকতো। যখন এখানে এসেছিল তখনও ছিল। যদি প্রয়োজন হয় তখন লোকটাকে শনাক্ত করতে পারবে তো? আর যে সমস্ত কথায় আমায় বললে সেগুলো পুলিশের সামনে বলতে পারবে তো? চিন্তা নেই, তোমার কোনো ক্ষতি হবে না। তোমার চাকরি কিংবা অন্য কোনো দিক থেকে কোনো সমস্যায় তোমায় পড়তে হবে না। তোমার নাম আমি গোপন রাখবো, কথা দিচ্ছি। দেখুন স্যার, আপনি পুলিশের লোক, আপনাকে মিথ্যে বলবো কেন? আমি সব সত্যি কথাই বলবো। শুধু আমার চাকরিটা না গেলেই হলো। মাথার উপরে বুড়ো মা আছে, তারপর বউ ছেলে নিয়ে সংসার, বুঝতেই পারছেন। চক্রবর্তীর পরনে আজ পুরোপুরি পুলিশের পোশাক, শুধু বুকের কাছে রাখা নেম প্লেটের নামটা আলাদা। মর্গ থেকে বেরিয়ে আসার আগে একবার হরিকে আশ্বস্ত করে গেল সে। তারপর বাইরের দিকে বেরিয়ে এলো। এতদিন পর সে সমস্ত কিছু ব্যাপারটা মিলিয়ে ফেলতে পেরেছে।
তবে আরেকটা ব্যাপার, আজকেই যে কোনো সময় অবিনাশের বাড়িতে হামলা হতে পারে। যদি সেটা হয়ে যায় তাহলে তার সমস্ত ভাবনা একসাথে মিলে যাবে। অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে, এর জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। পুলিশের সাহায্য নিলেও যে সমস্ত ফিল্ড ওয়ার্ক করা যেতে পারে সেগুলো সে নিজে করে। আর সেই ফিল্ড ওয়ার্ক করতে করতেই প্রায় মাসখানিকের সময়টা লেগে গেছে। এখন পুরোপুরি একটা ধারণা তার কাছে রয়েছে, ওই 3টে কাটা আঙুল কার, কেন সেই অপরাধী অবিনাশের পেছনে এমনভাবে পড়ে আছে, আর কেনই বা সে অপরাধী মুখে কালো একটা চাদর জড়িয়ে রাখা থাকে। হরির দেখা সেই লোকটা এবং চায়ের দোকানের দেখা সেই লোকটা, দুটোই যে একজন সেটা বুঝতে পারছিল সে। কিন্তু একটা শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে। যদি অপরাধী আজ অবিনাশের বাড়ি ফাঁকা পেয়ে কোনোভাবে সেখানে ঢুকতে চেষ্টা করে, তাহলে এই সুযোগে তাকে হাতে নাতে ধরা যাবে। আর সেটার জন্য চক্রবর্তী একজনকে কাজেও লাগিয়ে দিয়েছে। চক্রবর্তী বেরিয়ে যায় বাইরের দিকে, তারপর মিশে যায় রাস্তায় ভিড়ের মধ্যে। একটু পরেই আবার তাকে পোশাক বদল করতে হবে। পোশাক বদলে এবার সাজতে হবে অন্য কিছু। অবিনাশ এবার সত্যি ভয় পেয়েছিল, এমন ভয় সে বোধহয় সেই কাটা আঙুলগুলো দেখেও পায়নি। সারা দিন ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ করে তাকে ঘরে বসে থাকতে হবে। সেটা তো হয় না। পুলিশের পাহারা উঠে গেছে, বাড়িতে কেউ নেই, দিনের আলোয় কেউ তাকে আক্রমণ করবে না, এমনটা ভেবে সে বারান্দার কাছে বসেছিল। হাতের ব্যথাটা এখনো মাঝে মাঝে তাকে মনে করিয়ে দেয় বিপদ এখনো কাটেনি। একটা বই সামনে রেখে কোনো রকমে পড়ে চলেছিল। সেটা পড়তে পড়তে হঠাৎ করে চোখ চলে যায় বাড়ির পাঁচিলের দিকে। বাড়ির পেছনের দিকের পাঁচিলটার গায়ে ছোট্ট একটা গলির মতো। সেই গলি পেরিয়ে ওপাশ থেকে দোতলা বাড়ির পেছনে সেখানে একটা মাথা যেন এই মাত্র দেখা দিয়েই আবার নিচের দিকে নেমে গেল। একটু কৌতূহলী হলো অবিনাশ, একটু আগে যে মাথাটা দেখা গেল সেটা কে? তাহলে কি চক্রবর্তী কোনো ছদ্মবেশ নিয়ে এখানে এসেছেন, নাকি অন্য কাউকে পাঠিয়েছেন তার বাড়ির ওপর নজর রাখতে? অবিনাশ বই বন্ধ করল। কি মনে হতে বারান্দার দরজাটা খুলে বাইরে উঠানের কাছে বেরিয়ে একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিল। চারপাশে কেউ কোথাও নেই। প্রথমত এই দিকে যে বাড়িঘরগুলো আছে সেগুলো একটু দূরে দূরে। তাছাড়া দুপুরের এই সময়টা বাড়িতে থাকা লোকজনেরা হয়তো খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। যারা বাইরে রয়েছে তাদের তো এদিকে দেখা পাওয়ার সম্ভাবনা নেই। তবুও অবিনাশের মনে হলো আজ দুপুরটা যেন একটু বেশি নির্জন, যেন একটা মৃত দুপুর অপেক্ষা করছে শুধুমাত্র অবিনাশের জন্য। আর সেই দুপুরে এই দিনের আলোতেও অবিনাশের শত্রু ওত পেতে বসে রয়েছে তার ডান হাতের আঙুলটিকে এক ঝটকায় কেটে নেওয়ার জন্য। অবিনাশের বারবার মনে পড়তে লাগলো সেই 3টে আঙুলের কথা। এখনো সে জানে না সে 3টে আঙুল আসলে কার ছিল, কেন সেই 3টে আঙুল কেটে নেওয়া হয়েছিল। এই কথাগুলো ভাবছে অবিনাশ। এমন সময় দেওয়ালের কাছে আবার সেই মাথাটা দেখা গেল। ঠিক সেই মুহূর্তে অবিনাশের চোখটাও চলে গেল সেই দিকে। অবিনাশের মনে হলো দেওয়ালের কাছে দাঁড়িয়ে থাকা লোকটার মাথাটা একটা কালো চাদরে ঢাকা। অল্প হাওয়াতে সেই চাদরটা অল্প অল্প কাঁপছে। অবিনাশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সেই লোকটাও সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে। লোকটা আস্তে আস্তে কালো চাদরটা সরিয়ে ফেলতেই অবিনাশ চমকে উঠল। ওটার মুখের এক পাশটা
অদ্ভুতভাবে পুড়ে গেছে, যেন কোনো অ্যাসিডে। লোকটার মুখে একটা অদ্ভুত হাসি। সেখান থেকেই লোকটা বলল, কিরে, মনে পড়লো আমায় অপু? অপু নামটা শুনেই হঠাৎ করে অবিনাশের কি যেন মনে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে অবিনাশের মনে পড়ে গেল আজ থেকে প্রায় 4 বছর আগের রাতের বেলা ঘটে যাওয়া একটা ঘটনার কথা। আর সঙ্গে সঙ্গে যেন দিনের আলোর মতন তার চোখের সামনে সব কিছু পরিষ্কার হয়ে গেল। অপু বলে তাকে ডাকতো মাত্র 4 জন। 4 জন ছাড়া এই নামটা অন্য কেউ জানত না। 4 বছর আগের একটা সন্ধ্যের কথা। অবিনাশের চোখের সামনে যেন ঝলমল করে উঠল। আর ঠিক তখনই অবিনাশ বুঝতে পারল এতদিন ধরে যে কথাটা তার একবারও মনে পড়েনি, সেই কথাটা তার এখন মনে পড়েছে। জীবনে একটা চরম ভুল সে করে ফেলেছিল, কিন্তু লোকটা বোধহয় তখনও তার জন্য অপেক্ষা করছিল। লোকটা হঠাৎ করে পাঁচিল ডিঙিয়ে ঝাঁপিয়ে পড়ল ভেতরে। অবিনাশ তখনও কেমন পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। লোকটার হাতে ঝকঝক করে উঠল একটা ছুরি। লোকটার মাথা থেকে তখন চাদর সরে গেছে। লোকটা একরকম ছুটেই আসছে সামনের দিকে। তার মুখে একটা অদ্ভুত হিংস্র হাসি। অবিনাশ পাথরের মতো হয়ে গেছে। বিপদের সময় অনেকে ছুটে পালাবার চেষ্টা করে, কিন্তু অবিনাশ পালাতে পারছিল না। তার দুটো পা যেন মাটির সঙ্গে কেউ গেঁথে দিয়েছে। তার সামনে যে ছুটে আসছে সেটা সঞ্জয়, তার এক সময়ের প্রাণ প্রিয় বন্ধু। ঠিক তার আগেই হঠাৎ করে বাইরে থেকে একটা রিভলভার গর্জে উঠল শব্দ করে। সঙ্গে সঙ্গে সামনে ছুটে আসা লোকটার হাত থেকে ছুরিটা ছিটকে পড়ল মাটিতে। আর সঙ্গে সঙ্গে দরজার দিকে ছুটে এলো একজন ফর্সা, লম্বা চেহারা, ক্লিন সেভ মুখে দাড়ি গোফের চিহ্ন মাত্র নেই, মাথার চুল ছোট ছোট করে কাটা, পরনে একটা টাইট জিন্স আর ওপরে শার্ট। আর কিছু নয়, আপনি ধরা পড়ে গেছেন সঞ্জয়বাবু। লোকটা এদিক ওদিক তাকালো, তারপরে কি মনে করে আবার ছুরিটা তুলতে যেতেই চক্রবর্তী এগিয়ে গিয়ে ছুরিটা পা দিয়ে চেপে ধরল। কিন্তু তখনই ব্যাপারটা মিটল না। লোকটা হঠাৎ করে চক্রবর্তীর হাত থেকে ছুরিটাকে ছিনিয়ে নিল। তারপর ছুরিটা বাঁ হাতে নিয়ে সেই ছুরিটা তুলে নিয়ে চালাতে গেল চক্রবর্তীর কাঁধ লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে গোয়েন্দা চক্রবর্তীর মাথা নিচু করে প্রথম আঘাতটা সামলে নিলেও দ্বিতীয় আঘাতটা সামলাতে পারল না। ছুরি চালাবার সঙ্গে সঙ্গে লোকটা নিজের পাটা তুলে সোজা চক্রবর্তীর কাঁধ বরাবর একটা ধাক্কা মেরেছে। ধাক্কাতে ঝট করে চক্রবর্তী মেঝেতে পড়ে গেলেও একটা অদ্ভুত কায়দায় উঠে পড়ল। তারপর ততক্ষণ এই লোকটা ছুটতে শুরু করেছে দরজার দিকে। এদিকে এগিয়ে গিয়ে নিজের পায়ের কাছটা একটা আলতো ধাক্কা দিতে গিয়ে পড়ল দরজার কাছে। ততক্ষণে তার হাত থেকে ছুরিটা ছিটকে গেছে মেঝেতে। মুখের কাছে আঘাত লেগে যন্ত্রণায় কোকিয়ে উঠেছে সে। অনেক হয়েছে, এখান থেকে পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই। এখন ইন্সপেক্টর এসে পড়বে, এখান থেকে বাইরে গেলেও তার হাতে পড়তেই হবে। কাজটা কিন্তু ঠিক হলো না। এর ফল কিন্তু ভালো হবে না। আমি কিচ্ছু করিনি, আমায় শুধু শুধু ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। শুধু শুধু ফাঁসিয়ে দেওয়া হচ্ছে না, তাছাড়া এই মুহূর্তে ছুরি দিয়ে আমাকে আক্রমণ করতে যাওয়ার অপরাধে আপাতত পুলিশের হাতে আপনাকে তুলে দেওয়া যেতেই পারে। তারপর পুলিশ বাকিটুকু ব্যবস্থা করবে। তারপর মুখে একটা অদ্ভুত শব্দ করতে একটু পরে একটা জিপ এসে ঢুকলো সামনের রাস্তায়। জিপ থেকে নেমে এলো কনস্টেবল এবং তার সঙ্গে সেই পুলিশ ইন্সপেক্টর জয়ন্ত। তখনও অবিনাশ কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে। মিস্টার রায়, সঞ্জয়বাবুকে একবার হাসপাতালে নিয়ে যেতে হবে, হাতে গুলি লেগেছে। আমি বাধ্য ছিলাম, বুঝতেই পারছেন, না হলে অবিনাশের একটা ক্ষতি হয়ে যেতে পারত। এবারও বেঁচে গেলি অপু, এবারও বেঁচে গেলি। সেবারও বেঁচে গিয়েছিলি, এবারও বেঁচে গেলি। কিন্তু তোদের যে বাঁচিয়েছিল তারা কিন্তু এখন আর নেই। তার মানে ওই 3 জনকে তুই নিজে মেরেছিস? না, তুই তো জানিস ওরাও আমার বন্ধু ছিল। ওদের আমি কি করে মারব?
শুধু মারা যাওয়ার পরে ওদের হাতের আঙ্গুলগুলো কেটে নিয়ে এসেছিলাম। সেদিন ওদের আঙ্গুলগুলোই তোর পক্ষে ছিল, তাই না? যদি সেটা না হতো তাহলে আজ অবিনাশ দাসের নামের বদলে সবাই জানতো সঞ্জয়ের নাম। আর যে খ্যাতি প্রতিপত্তির সমস্ত কিছু তুই পেয়েছিস সেটা আমার পাওয়ার কথা ছিল, শুধু ওই 3 জনের জন্য এবং তোদের স্বার্থপরতার জন্য। অবিনাশ আর কিছু বলতে পারল না। জয়ন্ত রায় কনস্টেবলদেরকে নিয়ে সঞ্জয়কে নিয়ে চলে গেলেন জিপে করে। চক্রবর্তী এবং আর একজন কনস্টেবল এসে ঢুকল অবিনাশবাবুর ঘরে। অবিনাশ চেয়ারে বসেছে। এই লোকটাই সেদিন তার সামনে ওই শ্রমিকের বেশে এসেছিল, সেটাই মনে হচ্ছে না? তবে হ্যাঁ, সেই লোকটার মতোই লম্বা। দেখুন মিস্টার দাস, আশা করি আপনি ঠিক আছেন। আমি জানি ধাক্কাটা কাটিয়ে উঠতে আপনার একটু সময় লাগবে, কিন্তু আমার হাতে বেশি সময় নেই। দুঃখিত, গোটা ব্যাপারটা আপনাকে খুলে না বললে আপনি বুঝতে পারবেন না। আপনার এই ব্যাপারটা মিটিয়ে আমাকে আজ রাতে বেরিয়ে পড়তে হবে এয়ারপোর্ট। আশা করি আপনি চিনতে পেরেছেন। লোকটি আপনার 4 বছর আগের সেই পুরনো বন্ধু সঞ্জয় রায়, যে এক সময় ডিপ্রেশনে চলে গিয়ে নিজের হাতে নিজের মুখে অ্যাসিড ঢেলেছিল নিজেকে শেষ করার জন্য। খবরটা পেয়েছিলাম, কিন্তু তার সঙ্গে এই সবের সম্পর্ক কি? আর আরও 3টে কাটা আঙুল তাহলে আমাদের 3 বন্ধুরই? হ্যাঁ, আপনারা তো 3 বন্ধু। সেদিন সন্ধ্যের কথা হয়তো আপনার মনে আছে। আপনারা 2 জন মিলে যে উপন্যাসটা তৈরি করেছিলেন সেটার ক্রেডিট একমাত্র আপনি নিয়েছিলেন, যদিও তাতে বেশিরভাগ ক্রেডিট ছিল সঞ্জয়বাবুর। পরবর্তীতে আপনার নাম এবং আপনার চেনাশোনা থাকার জন্য কিন্তু ওটা আপনার নামই বেরিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলা এতে প্রবল আপত্তি করেছিল সঞ্জয়বাবু, কিন্তু আপনি এবং আপনার 3 বন্ধু যারা সঞ্জয়বাবুর বন্ধু ছিল তারা সঞ্জয়বাবুকে ব্যাপারটা থেকে দূরে রাখতে চেয়েছিলেন। কারণ আপনারা জানতেন সঞ্জয়বাবুর পরিবারের সঙ্গে একটা অন্যরকম ব্যাপার রয়েছে, তাই তার সঙ্গে জড়িয়ে আপনাদের নাম বাইরে এলে ব্যাপারটা আপনাদের পক্ষে খারাপ হতো। সঞ্জয়ের বাবা জেল খেটেছিল। সঞ্জয়ের বাবা বেশ কয়েকবার পুলিশের সঙ্গে ঝামেলায়ও জড়িয়েছিল। এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি তার সঙ্গে আমার নাম জড়িয়ে রাখতাম তাহলে আমার সমস্যায় পড়তে হতো। আজ আমি যা পেয়েছি তার কোনোটাই আর পেতাম না। আপনি যেমন আপনার জায়গায় ঠিক ছিলেন, তেমন সঞ্জয়বাবু তার জায়গাতে ঠিক ছিল। ওই অ্যাসিডের ব্যাপারটার পরে তার মাথা সামান্য খারাপ হয়ে যায়। 4 বছরের মধ্যে আপনার 3 বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ খুব একটা ছিল না। তারা 3 জনেই কিন্তু লেখালেখি করত। আপনার মতো না হলেও তাদের মধ্যে একজন শর্ট হ্যান্ড টাইপিস্টের কাজ করত, একজন করত টিউশন, এবং অন্য একজন কোনো একটা প্রকাশনী সংস্থার সঙ্গে যুক্ত ছিল। এবার 3 জনের মৃত্যুটা কাকতালীয়ভাবে এই বছরই হয়ে যায়। একজন একটা অ্যাক্সিডেন্টে, একজন হার্ট অ্যাটাকে, এবং আরেকজন সুইসাইড করেছিল ফ্যামিলির কোনো একটা সমস্যার জন্য। 4 বছর আগে হারিয়ে যাওয়া আপনার সেই 4 বন্ধুর কথা আপনি মনে রাখেননি, কিন্তু সঞ্জয় রেখেছিল। সেদিন ওই 3 জনের জন্যই কিন্তু আপনি জোর পেয়েছিলেন। তাই 3 জনের মৃত্যুর পর তাদের মৃতদেহ যেখানে ছিল সেখান থেকে কোনো না কোনোভাবে 3টে আঙ্গুল সে কেটে আনে। একটা আঙ্গুল নিয়েছিল মর্গ থেকে, একটা আঙ্গুল এনেছিল মৃতর বাড়িতে গিয়ে। কিভাবে এনেছিল তা আমি জানি না। আরেকটা হাসপাতাল থেকে চুরি করেছিল। তারপর 3টে আঙ্গুল আলাদা আলাদাভাবে রাখে। সমস্যাটা হলো এই 3টে ক্ষেত্রে একটা ব্যাপার কমন ছিল। 3টে মৃতদেহই পুলিশের তদন্তে বেশি দিন মর্গে রাখা হয়েছিল। তাই পুলিশ যখন ওই 3টে আঙ্গুল পরীক্ষা করে তখন 3টে আঙ্গুল এক জায়গা থেকে এসেছে, অর্থাৎ মর্গ থেকে এসেছে বলেই মনে হয়। কিন্তু সেদিন রাতে যখন আমার উপর আক্রমণ করেছিল তখন সে আমায় মারার জন্য আক্রমণ করেনি। না, এই 3 জনের কাউকেই কিন্তু সঞ্জয় নিজের হাতে মারেনি। সে শুধু আঙ্গুলগুলো কেটেছিল, কারণ ওই আঙ্গুলের জন্যই তার জীবনটা 4 বছর আগে বদলে গিয়েছিল। আপনার আঙ্গুলটাও যদি সে কাটতে পারত তাহলে আপনার জীবনটাও বদলে যেত। এটার জন্যই সে অপেক্ষা করছিল, কিন্তু মাঝখানে পুলিশ ব্যাপারটায় ঢুকে তার সমস্যা তৈরি করে দেয়। আপনার বাড়িতে পুলিশের পাহারা এবং আপনার বাড়ি থেকে বাইরে যাওয়া কমে যাওয়ায় সে সমস্যায় পড়ে।
সে সময় আমি খুঁজতে খুঁজতে খুঁজে বার করি এই এলাকার আশেপাশের মর্গগুলো, এবং সেখান থেকেই খোঁজ করে পেয়ে যাই আপনার ইতিহাস। আপনার সঙ্গে ওই 4 জনের সম্পর্ক খুঁজতে গিয়ে দেখি তাদের মধ্যে একজনের মৃতদেহ মর্গেই ছিল। তারপরে বাকি কাজটা অনেকটা জটিল হলেও সময় লেগেছে আমার। 3 জনের ঠিকানা বার করা, তাদের মৃতদেহের কথা জানা এবং মৃতদেহের আঙ্গুলগুলো না থাকার সমস্যা সব কিছুই আমার সামনে চলে আসে। কিন্তু এমনটা কে করছে সেই মোটিভটা আমি খুঁজে বার করতে পারছিলাম না। তখনই মর্গের একজনের সঙ্গে কথা বলে ওই চাদর জড়িয়ে রাখা লোকটার কথা আমি জানতে পারি, এবং আপনার এই এলাকায় এক চায়ের দোকানদারের কাছেও শুনেছিলাম। তারপরে যখন আপনাদের সেই আরেকটি বন্ধুর ব্যাপারে খোঁজ করি, তখন অ্যাসিড, তার ডিপ্রেশন, বাড়ি থেকে চলে যাওয়া সব কিছু মিলিয়ে একটা ধারণা আমি করেছিলাম। তারপর বাকি সমস্ত কিছু খানিকটা ভাবনা, খানিকটা নির্ভর করতে হয়েছিল সময়ের ওপরে। আর তার জন্যই তো আজকে আপনার বাড়ি থেকে পুলিশের পাহারা সরিয়ে ফেলেছিলাম, এবং সেই খবর যাতে ঠিক সঞ্জয়বাবুর কানে যায় তার ব্যবস্থা আমি করে রেখেছিলাম। তার মানে আমার জন্য এই সমস্ত কিছুই হয়েছিল। 4 বছর আগে আমার নামের সঙ্গে সঞ্জয়ের নামটা থাকতে না দেওয়ার সিদ্ধান্তটা এমন কিছুই একটা করলো। অনেক সময় ছোট ছোট অনেক কথা আমরা ভুলে যাই মিস্টার দাস, কিন্তু সেই ছোট জিনিসটা আসলে আমাদের জীবনে অনেক বড় কিছু করতে পারে সেটা আমরা বুঝি না। আপনার সেদিনকার ছোট্ট একটা সিদ্ধান্ত সঞ্জয়বাবুর গোটা জীবনটা বদলে দিয়েছিল। কয়েকটা বছর, অন্তত 1.5 বছর মতো তাকে আসাইলামে কাটাতে হয়েছে। এর মাঝে তার বাবা মা দুজনেই মারা যায়, তার পরিবারে আর কেউ ছিল না। সঞ্জয়বাবুর বাড়িটা আমি দেখেছি, সেটাকে বাড়ি বলা ভুল হবে, অথচ এইখানেই তিনি কোনো রকমে থাকতেন। আশা করি এক মুহূর্তের জন্য হলেও দেখতে পেয়েছিলেন তার মাথার চুল বড়, মুখের দাড়ি গোফের জঙ্গল, এমনকি তাকে দেখে অনেকে পাগল বলেও মনে করেছিল। কিন্তু ওই মর্গের রক্ষী হরি আর জগাইকে দেওয়ার জন্য টাকা সঞ্জয়বাবু কোথায় পেয়েছিলেন সে কথা আমি জানি না। তবে এখন আর কোনো চিন্তা নেই, আপনার আঙুলটা বেঁচে গেল মিস্টার দাস। অবিনাশ নিজের হাতের দিকে তাকালো। হাতের সেই যন্ত্রণাটা একটু একটু করে যেন কমে আসতে শুরু করেছে। অবিনাশের মনে পড়তে লাগলো সেদিন সন্ধ্যের কথা। সেদিন সন্ধ্যায় সঞ্জয় বারবার বলেছিল, একটা সুযোগ দে আমায়, কাজটা তো আমরা একসাথেই করেছি বল অবিনাশ, একটা সুযোগ দে, না হলে আমার গোটা জীবনটা শেষ হয়ে যাবে রে। অবিনাশ সেদিন শুধু নিজের জন্যই ভেবেছিল, সঞ্জয়ের জন্য ভাবেনি। সেদিন মনে হয়েছিল সেই সিদ্ধান্তটার জন্যই আজ সে এইখানে আসতে পেরেছে। কিন্তু আজ মনে হচ্ছিল এই সিদ্ধান্তটার জন্য একটা গোটা মানুষের জীবন বদলে গেছে। চক্রবর্তী ততক্ষণে উঠে পড়েছে। অবিনাশ অবাক হলো, যাকে দেখার জন্য এতটা কৌতূহলী ছিল সে, আজ সেই মিস্টার চক্রবর্তী তার সামনে এতক্ষণ বসে ভালোভাবে তার সঙ্গে কথা বলছে। আমি জানি ব্যাপারটা সামলাতে একটু সময় লাগবে আপনার, তবে আশা করব সব ঠিক হয়ে যাবে। আমি আপনার কাজের লোকের খোঁজ নিয়েছি, সে কাল সকালেই চলে আসবে। আপনি চাইলে পুলিশের পাহারা দিয়ে দেব, কিন্তু আমার মনে হয় না সেটা প্রয়োজন পড়বে মিস্টার দাস। আর হ্যাঁ, সাবধান, এরপর থেকে কোনো বাক্স খোলার আগে একটু সাবধান হবেন। ফলা তো যায় না, আবার সেই বাক্সের মধ্যে কি থাকতে পারে কে জানে। চক্রবর্তী এগিয়ে যায় দরজার দিকে। অবাক চোখে অবিনাশ তাকিয়ে থাকে সেই দিকে। একটু পরে বুঝতে পারে তার চোখের কোল বেয়ে গরম কি একটা তরল যেন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। ঠিক যেভাবে গোয়েন্দা চক্রবর্তী এগিয়ে যাচ্ছে বাইরের দিকে, সেইভাবে সিদ্ধান্তটা সে নিয়ে ফেলেছে। সঞ্জয়কে বাঁচাবার চেষ্টা করতে হবে, একটা চেষ্টা তাকে করতেই হবে।